আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম তোমাদের ডিপার্টমেন্ট এমসিকিউ পার্ট নিয়ে। তো আজকে হবে আমাদের এমসিকিউ পার্ট 2। এখানে আমরা আলোচনা করব ওয়েল্ডিং এর সাধারণত পরবর্তী যে অংশগুলো ছিল সেখানে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা আমি পিডিএফ ওপেন করছি। সেখানে আমরা গত পর্বে আলোচনা করেছি এই পার্টের। এখন আজকে আমি আলোচনা করব 29 নম্বর থেকে। অর্থাৎ 29 নম্বরে এখানে কি বলা আছে যে অক্সিজেন সিলিন্ডার কি রং দিয়ে পেইন্ট করা হয়। অক্সিজেন সিলিন্ডার যে আছে এটা কি রং দিয়ে মানে চিহ্নিত করা হয়। তো মূলত এটা আমাদের কি কালো রং দিয়ে, অক্সিজেনের কালো রং। অক্সিজেন সিলিন্ডারের রং কি কালো। তবে বিভিন্ন রঙের সিলিন্ডার তোমরা দেখতে পাবে। তার মধ্যে রয়েছে এই যে নোটটাতে লক্ষ্য করো, এখানে দেওয়া আছে কি অ্যাসিটিলিন সিলিন্ডারকে সাধারণত মেরুন রং আছে না, এই রং দ্বারা হচ্ছে অ্যাসিটিলিনের সিলিন্ডার। নিষ্ক্রিয় গ্যাসের সিলিন্ডারকে সবুজ রং করা হয়। আর অক্সিজেন হোস পাইপ সবুজ এবং অ্যাসিটিলিন হোস পাইপ হয় লাল। অক্সিজেনের যে সিলিন্ডারটা ওটা হয় কালো, কিন্তু হোস পাইপটা হয় সবুজ। এই যে কালো এবং সবুজ এটা হচ্ছে অক্সিজেনের সাথে জড়িত, এবং অ্যাসিটিলিনের সিলিন্ডার হয় মেরুন এবং হোস পাইপ হয় লাল। আর রোগীর জন্য ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডার সাধারণত সাদা রং করা হয়। অক্সিজেনের যে মানে ব্যবহার করা হয় রোগীর জন্য, যেটা ব্যবহার করা হয় সেটা ব্যবহার করা হয় সাদা রং। দেখবেন যে হসপিটালে এরকম থাকে। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, এই পার্টটা তোমরা অবশ্যই মনে রাখবা। একটা পার্টে তুমি সবগুলো পাবে। অক্সিজেন সিলিন্ডার রং তৈরি কালো রং দিয়ে পেইন্ট করা হয়। অক্সিজেনের হোস পাইপ হয় সবুজ। আর হচ্ছে এটি রোগীর জন্য যেটা ব্যবহার করা সেটা হচ্ছে সাদা। আর অ্যাসিটিলিন সিলিন্ডারের সিলিন্ডার হয় মেরুন রং এবং হোস পাইপ হয় হচ্ছে লাল। নিষ্ক্রিয় গ্যাসের সিলিন্ডার হয় সবুজ রঙের। এই হচ্ছে ইন টোটাল বিষয়। তারপরের যে অংশটা আছে সেটা হচ্ছে কোনো শিখার অক্সিজেন অ্যাসিটিলিনের পরিমাণ সমান থাকে। কোনো শিখার অক্সিজেন ও অ্যাসিটিলিনের পরিমাণ সমান থাকে, সেটা হচ্ছে কি নিউট্রাল। সাধারণত অক্সিজেন ও গ্যাস সিলিন্ডারের ভিতরে চাপ থাকে কত? অক্সিজেনে গ্যাস সিলিন্ডারের ভিতরের চাপ যেটা থাকে এটা কত থাকে? 150 কেজি সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার, এবং অ্যাসিটিলিন সিলিন্ডারের ভিতরে যে চাপ থাকে সেটা 50 কেজি বর্গ সেন্টিমিটার। তার মানে অক্সিজেনের যে চাপটা থাকে এটা হচ্ছে 150, আর তার 1/3 অংশ থাকে হচ্ছে অ্যাসিটিলিন সিলিন্ডারের চাপ। গ্যাস ওয়েল্ডিং টর্চের অ্যাসিটিলিনের চাপ 7 থেকে 103 কিলো নিউটন মিটার স্কয়ার এবং অক্সিজেনের চাপ থাকে 70 থেকে 280 কিলো নিউটন মিটার স্কয়ার। এই যে এই জায়গাটা ভালো করে দেখো কি বলছে। গ্যাস ওয়েল্ডিং এর টর্চের অ্যাসিটিলিনের চাপ থাকে, গ্যাস ওয়েল্ডিং এ টর্চে অ্যাসিটিলিনের চাপ থাকে 7 থেকে 103 এবং অক্সিজেনের চাপ থাকে 70 থেকে 280 কিলো নিউটন মিটার স্কয়ার। কার্বোরাইজিং শিখাকে রিডিউসিং ফ্লেমও বলা হয়। এরপরে বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরণ করা হয় কোন ওয়েল্ডিং করা হয়। বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরণ করে কোন ওয়েল্ডিং করা হয়? বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরণ করে সাধারণত রেজিস্ট্যান্স ওয়েল্ডিং প্রকাশ করা হয়। রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, এই যে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। এরপরে বলা হয়েছে ইলেকট্রিক রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর চাপ থাকে 50 মেগাপিক্সেল, 25 মেগাপিক্সেল থেকে 55 মেগাপিক্সেল পর্যন্ত। আর ইলেকট্রিক রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর ভোল্টেজের সীমানা হয় হচ্ছে 6 ভোল্ট থেকে 10 ভোল্ট। তাহলে বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরণ করা হয় রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। ইলেকট্রিক রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর চাপ থাকে 25 থেকে 55 মেগাপিক্সেল এবং ইলেকট্রিক রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর ভোল্টেজ থাকে 6 থেকে 10 ভোল্ট। অক্সিজেন কাটিং প্রসেস দ্বারা কোন মেটাল সবচেয়ে ভালো কাটা যায়? অক্সিজেন কাটিং প্রসেস দ্বারা কোন মেটালকে সবচেয়ে ভালো কাটা যায়? সেটা হচ্ছে মাইল্ড স্টিল কাটা যায় ভালোভাবে। অক্সিজেন অক্সি অ্যাসিটিলিন কাটিং পদ্ধতি শুধুমাত্র কম কার্বন বিশিষ্ট স্টিল এবং কাঁচা লোহা কাটা যায়। ওয়েল্ডিং জয়েন্টের
ধনাত্মক টেস্ট ডিএনটি, ওয়েল্ডিং জয়েন্টের অধ্বংসাত্মক টেস্ট এনডিটি, এনডিটি অর্থাৎ এনডিটিকে সংক্ষেপে অধ্বংসাত্মক বলা হয়। আর এটা হচ্ছে কাটা যায় কি, এটা হচ্ছে অধ্বংসাত্মক হলো আল্ট্রাসনিক, আল্ট্রাসনিক। অধ্বংসাত্মকগুলো হচ্ছে ম্যাগনেটিক টেস্ট, রেডিওগ্রাফিক টেস্ট, আল্ট্রাসনিক টেস্ট, এডি কারেন্ট হার্ডনেস টেস্ট, ভিজুয়াল টেস্ট ইত্যাদি। এগুলো হচ্ছে অধ্বংসাত্মক বা নন। এটা হচ্ছে এনডিটি। এরপরে বলছে সাবমার্স আর্ক ওয়েল্ডিং এ কোনটি ব্যবহার করা হয়? সাবমার্স আর্ক ওয়েল্ডিংয়ে কোনটি ব্যবহার করা হয়? সাবমার্স আর্ক ওয়েল্ডিংয়ে সাধারণত আমরা যেগুলো ব্যবহার করি তা হচ্ছে ব্লাঙ্কেট ফ্লাক্স, ব্লাঙ্কেট ফ্লাক্স। সাবমার্স আর্ক ওয়েল্ডিংয়ে কোনটি ব্যবহার করা হয়? সাবমার্স ফ্লাক্স। এরপরে সাবমার্স আর্ক ওয়েল্ডিংয়ে জোড় স্থানকে রক্ষা করার জন্য পাউডার ফ্লাক্সের ব্লাঙ্কেট ব্যবহার করা হয়। তাই সাবমার্স আর্ক ওয়েল্ডিংয়ের শিল্ডিং গ্যাস ব্যবহার করা হয় না। এরপরে বলা হয়েছে কি, বলা হয়েছে মাল্টি প্রসেস বা মাল্টি পজিশনিং ওয়েল্ডিং পদ্ধতি কোনটি? মাল্টি প্রসেস, মাল্টি পজিশনিং। আমি আর একটু জুম অ্যাপ করলাম, তাহলে মাল্টি প্রসেস বা মাল্টি পজিশনিং ওয়েল্ডিং পদ্ধতি কোনটি? It is now অবশ্যই 9 a.m. মাল্টি প্রসেস বা মাল্টি পজিশনিং ওয়েল্ডিং পদ্ধতি কোনটি? এটা হচ্ছে প্রজেকশন, প্রজেকশন। মাল্টি পজিশনিং বা মাল্টি পজিশনিং ওয়েল্ডিং পদ্ধতি হচ্ছে প্রজেকশন। প্রজেকশন ওয়েল্ডিংয়ে কপার ইলেকট্রোড ব্যবহার করা হয়, কপার ইলেকট্রোড ব্যবহার করা হয়। কোনটি ফ্লাক্স ও ফিলার মেটাল ব্যবহার করা হয়? কোনটিতে ফ্লাক্স অথবা ফিলার মেটাল ব্যবহার করা হয়? অবশ্যই এটা গ্যাস ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে। মিগ ওয়েল্ডিং পদ্ধতিতে শিল্ড গ্যাস ব্যবহার করা হয় যা জোড়া স্থানকে অক্সিডাইজেশনের হাত থেকে রক্ষা করে। সিম ওয়েল্ডিং ও স্পট ওয়েল্ডিং প্রজেকশন ওয়েল্ডিং পদ্ধতিতে কোনো ফিলার মেটাল ব্যবহার করা হয় না। টিগ ওয়েল্ডিং ও ফিলার মেটাল ব্যবহার করা হয় কিন্তু ফ্লাক্স ব্যবহার করা হয় না। গ্যাস ওয়েল্ডিংয়ে ফিলার মেটাল ও ফ্লাক্স উভয় ব্যবহার করা হয়। তাহলে এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট। কোনটিতে ফ্লাক্স বা ফিলার মেটাল ব্যবহার করা হয়? গ্যাস ওয়েল্ডিংয়ে। টিগ ওয়েল্ডিংয়ে ফিলার মেটাল ব্যবহার করা হয় কিন্তু ফ্লাক্স ব্যবহার করা হয় না। টিগ ওয়েল্ডিংয়ে ফিলার মেটাল ব্যবহার করা হয়, তবে কি ফ্লাক্স ব্যবহার করা হয় না। সিম ওয়েল্ডিংয়ে, স্পট ওয়েল্ডিং, প্রজেকশন ওয়েল্ডিং পদ্ধতিতে কোনো ফিলার মেটাল ব্যবহার করা হয় না। আর মিগ ওয়েল্ডিংয়ে শিল্ড গ্যাস ব্যবহার করা হয় যা জোড় স্থানকে অক্সিডাইজেশনের হাত থেকে রক্ষা করে। এরপরে 37 নম্বর প্রশ্ন। 37 নম্বর প্রশ্নটা হচ্ছে নাট ও বোল্ট, নাট ও বোল্ট। তো নাট ও বোল্ট কর্তৃক গঠিত, নাট ও বোল্ট কর্তৃক গঠিত জোড়া হলো কি? এটা হচ্ছে কি টার্নিং জোড়, রোলিং জোড়, স্ক্রালিং জোড়, স্ক্রু জোড় হবে। একটি বোল্টকে টাইট দেওয়া হলে এর মাঝে টেনসাইল স্ট্রেস উৎপন্ন হয়, তাই এখানে অবশ্যই আমাদের স্ক্রু জোড় ব্যবহার করতে হয়। এরপরে বলা হয়েছে দুটি প্লেট পাশাপাশি রেখে যে ওয়েল্ডিং করা হয় তাকে কি বলা হয়? দুটি প্লেট পাশাপাশি রেখে যে ওয়েল্ডিং করা হয়, দুটি প্লেট পাশাপাশি রেখে যে ওয়েল্ডিং করা হয় তাকে বলা হয় কি? বাট জোড়, বাট জোড় বলা হয়। এরপরে বলা হয় একটি প্লেটের উপরে রেখে ওয়েল্ডিং করাকে ল্যাপ জয়েন্ট বলে। একটি প্লেটের উপর রেখে ওয়েল্ডিং করাকে ল্যাপ জয়েন্ট বলে। দুটি প্লেটের পুরুত্ব এক না হলে ল্যাপ জয়েন্ট করা হয়।
দুটি প্লেটের গুরুত্ব এক না হলে ল্যাপ জয়েন্ট করা হয়। সাধারণত 1 মিলিমিটারের কম পুরুত্বের শীট মেটালকে ল্যাপ জয়েন্ট দেওয়া হয়। ল্যাপ জয়েন্ট, দুটি প্লেটের পুরুত্ব এক না হলে ল্যাপ জয়েন্ট করা হয়। সাধারণত 3 মিলিমিটারের কম পুরুত্বের শীট মেটালকে ল্যাপ জয়েন্ট দেওয়া হয়। একটি প্লেটের উপর আরেকটি প্লেট খাড়াভাবে রেখে জোড়া দেওয়াকে টি জয়েন্ট, একটি প্লেটের কর্নার রেখাকে প্লেটের কর্নারের সাথে রেখে জোড়া দেওয়াকে কর্নার জয়েন্ট, দুটি প্লেটকে প্যারালাল অবস্থান রেখে জোড়া দেওয়াকে বলা হয় অ্যাড জয়েন্ট। সাধারণত ইলেকট্রোডের ব্যাস কত হয়? ইলেকট্রোড, এই যে ইলেকট্রোড ব্যবহার করে, ইলেকট্রোডের ব্যাসগুলো হয় মূলত 1.6 থেকে 7 মিলিমিটার। 1.6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত একটা ইলেকট্রোডের ব্যাস হয়ে থাকে। তো এখানে আরও কিছু নোট রয়েছে। নোটটা হচ্ছে দেখো তোমরা, সাধারণত 3 সাইজের ইলেকট্রোড দেখা যায়। একটা হচ্ছে 3:32 অর্থাৎ 3/32 ইঞ্চি, অথবা 1/8 ইঞ্চি, অথবা 5/32 ইঞ্চি এর মধ্যে, অথবা 1/8 ইঞ্চি, বা এটাকে 3 মিলিমিটারের ইলেকট্রোড সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এদের মধ্যে কি এই যে 1/8 এই মধ্যবর্তী এটাকেই সবচেয়ে বেশি ইলেকট্রোডে বেশি ব্যবহার করা হয়। তো 3/32, 32 এটাকে বলা হয়। এরপরে বলা হয়েছে সাধারণ যে ইলেকট্রোড এর দৈর্ঘ্য হয় সাধারণত 22 দশমিক কত হয়, 22.25 মিলিমিটার থেকে 450 মিলিমিটার পর্যন্ত। তাহলে সাধারণ যে ইলেকট্রোড হয় এর দৈর্ঘ্য হয় মূলত 22.25, এই যে 22.25 থেকে 450 পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ দ্বিগুণ পর্যন্ত হয়ে থাকে সাধারণ ইলেকট্রোড। এরপরে রয়েছে আর্ক লেন্থ। এই আর্কের লেন্থ হয় হচ্ছে 1/8 ইঞ্চি বা 3 মিলিমিটার থেকে 3/8 ইঞ্চি বা 10 মিলিমিটার হয়ে থাকে আর্কের লেন্থ বা আর্কের দৈর্ঘ্য। এরপরে কি রয়েছে, কোনটি অ্যাসিটিলিনের সংকেত? কোনটি অ্যাসিটিলিনের সংকেত? C6H6 কোনটা অ্যাসিটিলিনের সংকেত? কোনটার সংকেত হবে বলো? এটা হবে C2H2, C2H2 এটাই হবে অ্যাসিটিলিনের সংকেত। এরপরে হচ্ছে কি অ্যাসিটিলিনের সংকেত গেল। এরপরে বলছে ফুয়েল হিসেবে প্রোপেন C3H8, হাইড্রোজেন H2, প্রোপাইলিন হচ্ছে C3H6 ইত্যাদি ব্যবহার করা হয়। ফুয়েল হিসেবে এগুলোকে ব্যবহার করা হয়। ফুয়েল হিসেবে কোনগুলোকে ব্যবহার করা হয়? প্রোপিলিন C3H8, হাইড্রোজেন H2, প্রোপাইলিন হচ্ছে C3H6, এইটা হচ্ছে প্রোপাইলিন। প্রোপেন হচ্ছে 3, এগুলোর আমাদের সংকেত আছে কেমিস্ট্রির ক্ষেত্রে, তোমরা কেমিস্ট্রি যারা পড়ছো তারা জানো যে C3H2N অথবা N² বা হচ্ছে N²-1 এটা, আর হচ্ছে প্রোপাইলিনের সংকেত। এগুলো আছে, তোমরা কেমিস্ট্রি যারা পড়ছো বা ডুয়েট অ্যাডমিশনে আসলে তারা ভালো জানবে। অ্যাসিটিলিন গ্যাস রংহীন হয়। অ্যাসিটিলিন গ্যাস কি রংহীন হয়? এটার কি কোনো রং থাকে না। অ্যাসিটিলিন গ্যাস তরল অবস্থায় সিলিন্ডারে সংরক্ষণ করা হয়। আচ্ছা, এরপরে বলা হয়েছে নিচের কোনটি ফ্লাক্স হিসেবে ব্যবহার হয় না? ফ্লাক্স হিসেবে ব্যবহার হয় না। কোনটা ব্যবহার হয় না? চুনাপাথর, মাইকা, ফ্লোরোস্পার, গ্রাফাইট। ব্যবহার করা হয় না আমাদের গ্রাফাইট। ফ্লাক্স হিসেবে ব্যবহার করা হয় না গ্রাফাইট। তারপরে এরপরে রয়েছে ফ্লাক্স হিসেবে চুনাপাথর, মাইকা, তারপরে ব্যবহার করা হয়। ফ্লাক্সের জোরে স্থানকে বাতাসের অক্সিজেন বা হচ্ছে অক্সিডাইজেশনের হাত থেকে রক্ষা করে। এরপরে হচ্ছে পোলারিটি কয় প্রকার? পোলারিটি সাধারণত 2 প্রকার হয়। বিদ্যুৎ উৎসের পজিটিভ প্রান্তের সাথে কার্যবস্তু এবং নেগেটিভ প্রান্তের সাথে ইলেকট্রোড সংযুক্ত থাকলে, অর্থাৎ ইলেকট্রন হয়ে কার্যবস্তুর দিকে চলাচল করলে তাকে স্টেট পোলারিটি বলা হয়। আর বিদ্যুৎ উৎস নেগেটিভ প্রান্তের সাথে কার্যবস্তু
এবং পজিটিভ প্রান্তের সাথে ইলেকট্রড সংযুক্ত থাকলে, অর্থাৎ ইলেকট্রন কার্যবস্তু হয়ে ইলেকট্রোডের দিকে চলাচল করলে তাকে রিজার্ভ পোলারিটি বলা হয়, রিভার্স পোলারিটি বলা হয়। পোলারিটি দুই প্রকার, একটা স্ট্রেট পোলারিটি আর একটা হচ্ছে রিভার্স পোলারিটি। কার্যবস্তু যখন পজিটিভ প্রান্ত থাকে এবং ইলেকট্রন নেগেটিভ প্রান্তে থাকলে ওটাকে স্ট্রেট পোলারিটি, এবং যখন তোমাদের হচ্ছে কি নেগেটিভ প্রান্তে কার্যবস্তু এবং পজিটিভ প্রান্তে ইলেকট্রন থাকে তখন এটাকে বলা হবে রিভার্স পোলারিটি, উল্টা। এরপরে কি করব আমরা, এরপরে দেখি গলিত ওয়েল্ড ধাতুর জোড়ার চারদিকে ছড়িয়ে যাওয়াকে কি বলে? গলিত ওয়েল্ডিং ধাতু জোড়ার চারদিকে ছড়িয়ে যাওয়াকে বলা হয় স্পেটার, স্পেটার, স্পেটার। তো অতিরিক্ত তাপ বা স্বল্প গতিতে, অতিরিক্ত তাপ বা স্বল্প গতিতে ওয়েল্ডিং করার ফলে শীট মেটাল কেটে যাওয়াকে আন্ডারকাট বলে। জোড়া স্থানে পর্যাপ্ত পরিমাণ গলিত ধাতু প্রবেশ না করাকে অসম্পূর্ণ পেনিস্ট্রেশন বলে। এরপরে বলা হয়েছে কোন শিখার তাপমাত্রা সর্বোচ্চ? নিরপেক্ষ, কার্বোরাইজিং, অক্সিডাইজিং, কোনোটাই নয়। অক্সিডাইজিং শিখা হবে সর্বোচ্চ, অক্সিডাইজিং শিখা হবে সর্বোচ্চ। গ্যাস ওয়েল্ডিংয়ে ব্যবহৃত অক্সি অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা হচ্ছে 3200, যা নিরপেক্ষ শিখার সর্বোচ্চ তাপমাত্রা। তাহলে এখানে দেখো যে অক্সি অ্যাসিটিলিন হচ্ছে 3200, তারপরে হচ্ছে নিরপেক্ষ বা নিউট্রাল শিখা হচ্ছে 3200, অক্সি অ্যাসিটিলিনের অনুপাত হচ্ছে 1:1, কার্বোরাইজিং শিখার সর্বোচ্চ তাপমাত্রা 2900 ও অক্সিজেন অ্যাসিটিলিনের অনুপাত হচ্ছে 0.9:1 এবং অক্সিডাইজিং শিখার সর্বোচ্চ তাপমাত্রা 3300 ও অক্সিজেন অ্যাসিটিলিনের অনুপাত 1.5 ও 1। স্টিল, ব্রাশ, ব্রোঞ্জ ও ঢালাই লোহা ওয়েল্ডিং এর জন্য অক্সিডাইজিং শিখায় কি ব্যবহার করা হয়? এই জায়গাটা খুবই গুরুত্ব রয়েছে। অক্সিজেন অ্যাসিটিলিন এর যে তাপমাত্রা থাকবে, অক্সি অ্যাসিটিলিনের সর্বোচ্চ তাপমাত্রা হলো 3200। নিরপেক্ষ শিখার সর্বোচ্চ তাপমাত্রা হলো 3200 এবং এদের অক্সিজেন ও অ্যাসিটিলিনের অনুপাত 1:1 বা নিউট্রাল 50-50 থাকে। কার্বোরাইজিং শিখার সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 2900 এবং এদেরও অক্সিজেন ও অ্যাসিটিলিনের অনুপাত 0.9:1 এবং অক্সিজেন শিখার সর্বোচ্চ তাপমাত্রা, এটা হচ্ছে অক্সিজেন শিখার সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 3300, তার মানে অক্সিজেনটাই সবচেয়ে বেশি। তো এখানে অক্সিজেন অ্যাসিটিলিনের পরিমাণ, অর্থাৎ অক্সিজেন যেহেতু, এর অক্সিজেনের পরিমাণ 1.5:1। এরপরে নিচের কোন ওয়েল্ডিং পদ্ধতিতে নন কনজিউমেবল ইলেকট্রোড ব্যবহার করা হয়? নন কনজিউমেবল ইলেকট্রোড ব্যবহার করা হয় টিক, মিগ বা মেটাল ইনার্ট গ্যাস ওয়েল্ডিং কনজিউমেবল বা অক্ষয়িঞ্চ ইলেকট্রোড ব্যবহার করা হয়। মিগ ওয়েল্ডিংয়ে অক্ষয়িঞ্চ ইলেকট্রোড ব্যবহার করা হয় বা এটাকে বলা হয় কনজিউমেবল। টিগ ওয়েল্ডিং বা টাংস্টেন ইনার্ট গ্যাস ওয়েল্ডিং, এতে এসি ও ডিসি উভয় কারেন্ট ব্যবহার করা যায়, কিন্তু মিগ ওয়েল্ডিংয়ে শুধুমাত্র ডিসি কারেন্ট ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়াম ধাতু ওয়েল্ডিংয়ের টিগ ওয়েল্ডিং বেশি উপযোগী। টিগ ওয়েল্ডিং পদ্ধতিতে ক্ষয়হীন টাংস্টেন ইলেকট্রোড ব্যবহার করা হয়। মিগ ওয়েল্ডিং পদ্ধতিতে কত পুরুত্বের ধাতু ওয়েল্ডিং করা যায়? মিগ ওয়েল্ডিং পদ্ধতিতে সাধারণত 6 মিলিমিটার থেকে 50 মিলিমিটার পর্যন্ত ধাতু ওয়েল্ডিং করা যায়। টিগ ওয়েল্ডিংয়ে সাধারণত 6 মিলিমিটারের কম পুরুত্বের জন্য জব ওয়েল্ডিং করা যায়। তার মানে মিগ ওয়েল্ডিং সবচেয়ে কার্যকরী, যা 6 থেকে 50, এর নিচে সাধারণত গলে যাবে, আর টিগ ওয়েল্ডিং এই 6 এর উপরে যায় না, এটাই সর্বোচ্চ 6 মিলিমিটার পুরুত্বের জব মানে ওয়েল্ডিং করা যায়। থার্মিট পদ্ধতিতে কি জোড়া দেওয়া হয়? থার্মিট পদ্ধতিতে সাধারণত রেল লাইন জোড়া দেওয়া হয়। থার্মিট পদ্ধতিতে থার্মিট ওয়েল্ডিং প্রক্রিয়ায় সাধারণত এটা বিক্রিয়াটা হয় এইরকম, যে হচ্ছে Fe2
আয়রন অক্সাইড ট্রাইঅক্সাইড, তারপরে হচ্ছে 2 অণু অ্যালুমিনিয়ামের সাথে 2 অণু আয়রন প্লাস হচ্ছে অ্যালুমিনেট বা অ্যালুমিনিয়াম অর্থাৎ Al2O3। এটা হচ্ছে আমাদের বিক্রিয়া। অ্যালুমিনিয়াম ও আয়রন অক্সাইডের অতি সূক্ষ্ম গুঁড়ার মিশ্রণকে থার্মিট বলা হয়। থার্মিট ওয়েল্ডিং পদ্ধতির ভাঙা গিয়ার দাঁত, ভাঙা কাঁচি মেরামত ও রেল লাইনের জোড়া দেওয়ার কাজে ব্যবহার করা হয়। থার্মিট ওয়েল্ডিংয়ে অ্যালুমিনিয়াম ও লৌহ অক্সাইডের অনুপাত কত? অ্যালুমিনিয়াম থাকে হচ্ছে 1 এবং লৌহ অক্সাইডের অনুপাত থাকে 3। তাহলে অ্যালুমিনিয়াম ও লৌহ অক্সাইডের অনুপাত 1:3। থার্মিট ওয়েল্ডিংয়ের জোড়া স্থানে সাধারণত 3:1 অনুপাতে থার্মিট ওয়েল্ডিংয়ের জোড়া স্থানে সাধারণত 3:1 অনুপাতে আয়রন অক্সাইড ও অ্যালুমিনিয়ামের মিশ্রণ দেওয়া হয়। হোস পাইপের ভিতরে শিখার অন্তর্মুখী প্রজ্বলনকে কি বলা হয়? ফ্ল্যাশব্যাক। হোস পাইপের অন্তর্মুখী ভিতরের দিকে প্রজ্বলনকে বলা হয় ফ্ল্যাশব্যাক। গ্যাস ওয়েল্ডিং এর সময় টর্চ টিপে উচ্চ শব্দে সাময়িক শিখা নির্বাপন বা পূর্ণ প্রজ্বলনকে ব্যাকফায়ার বলা হয়। ব্রাঞ্চ ও ব্রোঞ্জ ওয়েল্ডিং এর ক্ষেত্রে কোন শিখা ব্যবহার করা হয়? ব্রাশ এবং ব্রোঞ্জ এটা ভিন্ন ধর্মীয় করতে গেলে তো অক্সিডাইজিং শিখা ব্যবহার করা হয়। ব্রাশ ও ব্রোঞ্জ ওয়েল্ডিং এর ক্ষেত্রে স্ট্রং ও অক্সিডাইজিং শিখা ব্যবহার করা হয়। স্টিল ও কাস্ট আয়রন ওয়েল্ডিং এর ক্ষেত্রে স্টুইং ও অক্সিডাইজিং শিখা ব্যবহার করা হয়। এরপরে বলা হয়েছে আমাদের সর্বশেষ পৃষ্ঠায় আসছি আমরা, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়েল্ডিং মেথড ইউজ আ পোল অফ মোল্টিং মেটাল। আচ্ছা, মোল্টেন মেটাল এটা কি হবে? কার্বন আর্ক ওয়েল্ডিং। প্রেসার ভেসেল, বয়লার, পাইপ, যানবাহন ইত্যাদি কাজে সাবমার্সড আর্ক ওয়েল্ডিং পদ্ধতিতে ব্যবহার করা হয়। হেক্স ব্লেড ইজ আ স্পেসিফাইড বাই ইটস, কি হবে এটা? লেন্থ হবে। হেক্স ব্লেডের স্পেসিফিক বাই ইট কি হবে? লেন্থ। অর্থাৎ ব্রাশ ধাতু কাটিং এর ক্ষেত্রে ব্লেডের প্রতি 25 মিলিমিটারের দাঁত সংখ্যা হয় হলো 14টি। 25 মিলিমিটারের দাঁত সংখ্যা হবে 14টি, অর্থাৎ দ্বিগুণের একটু কম। হ্যাঁ, তারপরে একটু ফাইল ফরওয়ার্ড স্টোয়ার্ডের সময় ধাতু অপসারণ ডায়মন্ড পয়েন্টেড সিজেল দিয়ে ভি শেপ গ্রুপ কাটা হয়। তো মোটামুটি আমাদের এই অংশটাই শেষ। এরপরে আমরা দেখব হচ্ছে মেশিন অ্যান্ড কাটিং টুলস। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পার্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।